একদিকে যখন স্ট্রং রুম নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে, তখনই আবার আগামীকাল দুটি বিধানসভার 15টি বুথে পুনর্নির্বাচন রয়েছে। কোন কোন বিধানসভার কটি বুথে পুনর্নির্বাচন রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমা, দেখো, জানিয়ে রাখি 15টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে এবং মগরাহাট পশ্চিমে 11টি বুথ এবং অন্যদিকে ডায়মন্ড হারবারে 4টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। ফলতাতে কত বুথে পুনর্নির্বাচন হবে তা এখনও জানায়নি কমিশন, অবশ্যই জানাবে। সেখানে দেখা যাবে 15 থেকে কিন্তু আরও বাড়ছে, যেখানে কিন্তু পুনর্নির্বাচন হবে। এবার ডায়মন্ড হারবারে 4টি বুথে যেখানে পুনর্নির্বাচন হচ্ছে সেটা হচ্ছে 117, 179, 194 এবং 243 নম্বর বুথ। মগরাহাট পশ্চিমে যে পুনর্নির্বাচন হচ্ছে 46 নম্বর বুথ, 126, 127, 128, 142, 214, 215, 216, 230, 231, 232 নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে। আবারও জানিয়ে দিই, কিন্তু একাধিক অভিযোগ ছিল। কি অভিযোগ ছিল? যেখানে ইভিএমে কিন্তু টেপ বসানো ছিল, আতর লাগানো ছিল, কোথাও এই ধরনের অভিযোগ এসেছিল। স্ক্রুটনি চলেছে একদম রাত পর্যন্ত, তারপরে কিন্তু সেই রিপোর্ট গেছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন জানিয়েছে যে 15টি বুথে পুনর্নির্বাচন হবে এবং ফলতাতে কত বুথে পুনর্নির্বাচন হবে তা অবশ্যই আরেকটু পরেই জানা যাবে। ধন্যবাদ রুমা। আর এ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। দেখুন, মগরাহাট পশ্চিমে 11টি বুথে ঠিক আছে। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। ডে অফ ইলেকশন এন্ড ডে অফ কাউন্টিং যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি কি চক্রান্ত করতে পারে, তখন কি কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে। এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো রকম কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আর গতকাল এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনেও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে শান্তনু সেন এবং সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। গতকাল সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একটা মেসেজ দিলেন যে 200-র বেশি সিট নিয়ে নাকি উনি ফিরছেন, কিন্তু উনিও তো জানেন ভেতরে যে কি হতে চলেছে। স্বাভাবিকভাবে সন্ধে আসতেই ওনার তখন আর উনি নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝে গেছেন যে বিরোধী দলের ভূমিকা আগামী দিনে পালন করতে হবে। বিজেপির সরকার তৈরি হচ্ছে, তো বিরোধী দলের ভূমিকা পালন করতে চলে গেলেন, ধর্ণা দিতে চলে গেলেন। 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়ে, পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তিনি গিয়েছেন 30শে এপ্রিল। তারপর আজকে 1 মে আবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মানে আজকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে সেটা প্রয়োজন ছিল প্রথম থেকেই দেওয়া। তার মানে প্রথম দিন তারা সেই নিরাপত্তাটা দেয়নি। তার মানে সেই নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে তারা ইনডিরেক্টলি ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের কিছু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল। এটাই প্রমাণ হলো। ইভিএমে কারচুপির আশঙ্কায় গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান গতকাল রাত 8:15 নাগাদ। প্রায় 4 ঘন্টা পর সেখান থেকে বেরোন তিনি। তারপর কি বলেন শুনুন। এবং তারই পাশাপাশি ইতিমধ্যে দক্ষিণ কলকাতার ডিও এই নিয়ে রিপোর্টও দিয়েছে কমিশনে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমের বাইরে কতক্ষণ ছিলেন, কেন স্ট্রং রুমে তিনি পৌঁছে গিয়েছিলেন, এই সংক্রান্ত রিপোর্ট দক্ষিণ কলকাতার ডিও কমিশনে দিয়েছেন। গতকাল রাত 8:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যান আর আজ যান শুভেন্দু অধিকারী। বেরিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। সম্মান দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। আমি আরও বা এখানকার ইনচার্জের এগেনস্টে কমপ্লেন করব না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে নিচে, যে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল প্রত্যেকটা পার্টির 4 জন করে
পারমিসেবল, তারা থাকতে পারে। আমাদেরও আছে, অন্যদেরও আছে, এখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এরা সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও, আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন, উনি এখানে থাকতেন। ওনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকে। গতকাল শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন শুনুন। सब पार्टी के लिए वो तो ह्यूमन बीइंग है ना, पॉलिटिक्स तो रोज चलेगा, झगड़ा भी चलेगा, लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। इतना इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। और हम सब कैंडिडेट, सब चीफ इलेक्शन एजेंट को, जितना भी पार्टी है, सबको बोलते हैं आपका हक है, आप देखभाल कीजिए, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। काउंटिंग का डेट में होता है, एक साइड और एक पार्टी रहता है और एक साइड एक पार्टी रहता है, और लोकतंत्र भी चलता है, प्रेस भी एक साइड में रहता है, लेकिन ये तो ठीक नहीं है। हम आने से स्लोगन शाउटिंग करेंगे तो हम बोले तो वो तो गुजरात से आया स्लोगन शाउटिंग करने के लिए, इधर का लोकल गुजराती नहीं है जो फेसबुक में लाइव कर रहा था, मैंने देखा, मेरे को पास भेजा पेज। लेकिन आप बोलो हमारा तो एरिया है, हम 1 सेकंड में बोलेगा तो कॉल इंसिडेंट से हम 10,000 लेके इधर में खड़ा कर देगा, हमको बाहर से ले आने का जरूरत नहीं। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।